রেচন এই অধ্যায় হতে আমি আলোচনা করব রেচন তন্ত্রের উপর, বৃক্কের গঠন ও কাজ, নেফ্রনের গঠন ও কাজ এবং রেচনের শারীরবৃত্ত এই অংশটি হতে কিছু অংশ নিয়ে। তো চলো প্রথমে দেখি রেচনটা কি। রেচন হচ্ছে একটা অপচিতিমূলক প্রক্রিয়া। এখানে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থগুলো দেহ থেকে অপসারিত হচ্ছে। নাইট্রোজেন জাতীয় প্রধান যে রেচন পদার্থগুলো হচ্ছে সেগুলো হচ্ছে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম ইত্যাদি। তো চলো রেচন তন্ত্রটাকে একটু দেখি। রেচন তন্ত্র অর্থাৎ রেচন প্রক্রিয়ায় যে তন্ত্রটা সাহায্য করছে সেটাই হচ্ছে রেচন তন্ত্র। তো রেচন তন্ত্র কি কি আছে? রেচন তন্ত্র একজোড়া বৃক্ক, একজোড়া রেচন নালী, একজোড়া একটা মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার এবং একটি মূত্রনালী নিয়ে গঠিত। তো বৃক্ক, আমাদের উদরে কোমর বা কটি দেশের দ্বাদশ মেরুদণ্ডের দ্বাদশ thoracic কর্কশরেখার নিচে অবস্থান করে, যেটি তৃতীয় লাম্বার কর্কশরেখা পর্যন্ত বিস্তৃত। এই যে দেখতে পাচ্ছ ডান ডান কিডনিটা বাম কিডনির চেয়ে একটু নিচে অবস্থিত। এর কারণ হচ্ছে আমাদের উদর গহ্বরে যকৃতের অবস্থানের কারণে। তোমরা জানো যকৃৎ ডান অংশটি 3টা লোবে বিভক্ত এবং বাম অংশটি 2টা লোবে বিভক্ত। এই কারণে দেখো ডান অংশটি কিন্তু একটু নিচে, অর্থাৎ কিডনিটা একটু নিচে, ডান কিডনিটা একটু নিচে অবস্থান করছে আর বাম কিডনিটা একটু উপরে অবস্থান করছে। আমাদের কিডনিটা দেখতে পাচ্ছ অনেকটা শিং বীজের মতো দেখতে। এরপর আসো, এখানে প্যালভিস থেকে দুই পাশে দুইটি রেচন নালী বা ইউরেটার বের হয়ে গেছে। এগুলো এসে ইউরিনারি ব্লাডারে উন্মুক্ত হয়। আর এটা কি করে? এটা হচ্ছে প্যালভিসে যে ইউরিনটা ফর্মেশন হয় সেই ইউরিনটা নিয়ে আসে। এরপরে ইউরিনারি ব্লাডার, এটা আসলে অনুচ্ছেদ পেশি দ্বারা গঠিত। প্রায় 700 থেকে 750 মিলিলিটার ইউরিন ধারণ করতে পারে। তবে যখন 280 থেকে 300 মিলিলিটার ইউরিন যখন এখানে জমা হয় তখন কিন্তু ইউরিন মূত্র ত্যাগের ইচ্ছাটা জাগে না। আর এখান থেকে ইউরেথ্রার মাধ্যমে ইউরিনটা বাইরে বের হয়ে আসে। আমি একটু তোমাদেরকে অবস্থানটা দেখাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছ কশেরুকা উদর অঞ্চলে উদরের এই যে দ্বাদশ তোরাসিক কশেরুকা, আর এইদিকে আমাদের লিভারটা থাকে, যে লিভারের একটু আউটলাইন করে দিয়েছে, তোমরা দেখতে পাবে এই যে লিভারটা, এখানে লিভারের যে ইয়েটা দিয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিভারের অংশটা। আর এটা হচ্ছে কিডনিটা, দেখো এটা দ্বাদশ তোরাসিক কশেরুকার নিচে এবং এটা তৃতীয় লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত। তৃতীয় লাম্বার কশেরুকা পর্যন্ত এটা বিস্তৃত হয়। বৃক্কের গঠন, আমরা এখন বাহ্যিক গঠনটা নিয়ে একটু আলোচনা করব। বাহ্যিক গঠন, বাইরের দিকে একটা শক্ত মানে ক্যাপসুল দ্বারা এটা আবৃত থাকে। এটা হচ্ছে তন্তুময় যোজক টিস্যুর দ্বারা গঠিত। এর বাইরের দিকে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে উত্তল এবং এই অংশটা হচ্ছে অবতল। এই অবতল অংশে একটা ভাঁজ থাকে যেটাকে বলা হয় হাইলাম। এটা দিয়ে কি হচ্ছে, এটার মাধ্যমে রেনাল ধমনী, স্নায়ু, তারপর হচ্ছে স্নায়ু প্রবেশ করে, লসিকা নালী প্রবেশ করে। আবার দেখো এখান থেকে ইউরেটারটা বের হয়ে আসে এ পথে, তারপর হচ্ছে রেনাল শিরাটা বের হয়ে আসে। বৃক্কের উপরে একটা এরকম একটা অংশ থাকে যে অংশটাকে বলা হয়ে থাকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তোমরা জানো অ্যাড্রিনাল, এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এটি অ্যাড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে এক ধরনের হরমোন গ্রন্থি। এবার আসো বৃক্কের অন্তর্গঠন নিয়ে আমরা একটু আলোচনা করি। অন্তর্গঠন বৃক্কের, এটা তিনটে অংশে বিভক্ত। বৃক্কের তিনটি অংশে বিভক্ত। একটা হচ্ছে কর্টেক্স, একটু ঘাড়ো, এরপরে একটু হালকা হচ্ছে মেডুলা অংশ এবং এরপরে হচ্ছে পেলভিস অংশ। তো এখন আমরা কর্টেক্সে কি থাকে, কর্টেক্সে যে অংশগুলো থাকে, কর্টেক্সে একটা হচ্ছে রেনাল কর্পাসুল থাকে, প্রক্সিমাল প্যাচানো নালিকা থাকে, ডিস্টাল প্যাচানো নালিকা থাকে, আর মেডুলাতে যে, তাহলে এই অংশটা হচ্ছে কর্টেক্স। আবার কর্টেক্সে দেখো কিছু অংশ এখানে স্তম্ভের মতো ভেতর ঢুকে গেছে, যেটাকে বলা হচ্ছে রেনাল কলাম। এই রেনাল কলামের দুই পাশে
এই দুই পাশে পিরামিডের মতো কিছু দেখো রেনাল পিরামিড দেখা যাচ্ছে, রেনাল পিরামিডের মানে পিরামিডের মতো কিছু অংশ দেখা যায়। এইগুলোকে আসলে রেনাল পিরামিডই বলা হয়। এগুলো কি দ্বারা গঠিত? এইগুলো হচ্ছে তোমার নেফ্রনের যে নালিকা আছে, তারপর রক্তবাহিকা, এগুলো নিয়ে রেনাল পিরামিডটা গঠিত হয়। এখানে এই রেনাল পিরামিড, রেনাল কলাম যদিও কর্টেক্সের অংশ, কিন্তু মেডুলাতে অবস্থান করে। তারপর হচ্ছে এই যে দেখো রেনাল পিরামিডের গোড়ার অংশটা কিন্তু কর্টেক্সের দিকে, আর চূড়া অংশটা এটা পেলভিসের দিকে থাকে। এই চূড়াতেও 10 থেকে 25টা ছোট ছোট ছিদ্র থাকে। এই চূড়া বা এই 10 থেকে এই চূড়াটাকে পেপিলা বলা হয়ে থাকে, রেনাল পেপিলা। এখন এই যে পেলভিসটা আসলে হচ্ছে এই ইউরেটারটা উপরের দিকে গিয়ে প্রসারিত হয়ে পেলভিস গঠন করছে। এই যে পেলভিস গঠন করছে। পেলভিসটা আবার কিছু শাখা এবং প্রশাখায় বিভক্ত হচ্ছে। যেমন ধরো একটা, দুইটা, তিনটা, 2 থেকে 3টা প্রধান শাখা বা মেজর ক্যালিক্স থাকে। এবং এই মেজর ক্যালিক্স গুলো আবার দেখো, এই মেজর ক্যালিক্স আবার একটা, দুইটা, তিনটা, এরকম 7 থেকে 8টা মাইনর ক্যালিক্সে বিভক্ত হচ্ছে। মাইনর ক্যালিক্স গুলো এখানে পেপিলার সাথে সংযুক্ত থাকে। তো কি কাজ করে? এই যে বৃক্ষের মধ্যে ইউরিনটা ফর্মেশন হলে রেনাল পেপিলার মাধ্যমে মাইনর ক্যালিক্সে যায়, মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স হয়ে পেলভিসে উন্মুক্ত হচ্ছে। এরপরে এটি ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে চলে আসছে। এখন আসো আমি আরেকটা টার্ম তোমাদেরকে বলি, সেটা হচ্ছে রেনাল সাইনাস। রেনাল সাইনাস, এই যে গহ্বরটা, এই গহ্বরটাকে বলা হচ্ছে রেনাল সাইনাস। এখানে কি কি আছে? এখানে তোমার রেনাল সাইনাসে পেলভিস থাকে, মাইনর ক্যালিক্স থাকে, মেজর ক্যালিক্স থাকে, ধমনী থাকে, শিরা থাকে, লসিকা নালী থাকে। এখন আসো আমরা বৃক্কের রক্ত সরবরাহটা নিয়ে একটু আলোচনা করি। বৃক্কের রক্ত সরবরাহ রেনাল ধমনী থেকে পেয়ে থাকে। রেনাল ধমনীটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা থেকে রেনাল ধমনীর মাধ্যমে রক্ত সরবরাহ যাচ্ছে বৃক্কে। এই যে দেখো, এটাই হচ্ছে রেনাল ধমনী। রেনাল ধমনীটা আবার যে দেখো কতগুলো রেনাল কলামের দিকে, যেটা ইন্টারলোবার ধমনীতে বিভক্ত হচ্ছে, ইন্টারলোবার ধমনী। এবং এই ইন্টারলোবার ধমনী মেডুলা এবং কর্টেক্সের সংযোগ স্থলে যে এরকম আর্কের মতো, এই আর্কের মতো কিছু ধমনী গঠন করে, যেগুলোকে বলা হয় আর্কুয়েট ধমনী। সে আর্কুয়েট ধমনী গুলো আবার কি হচ্ছে, যে আর্কুয়েট ধমনী, এই আর্কুয়েট ধমনী গুলো আবার কতগুলো শাখায় বিভক্ত হচ্ছে, যেগুলোকে বলা হচ্ছে ইন্টারলোবিউলার ধমনিকা। ইন্টারলোবিউলার ধমনিকা, যা রেনাল কর্পাসলে রক্ত সরবরাহের জন্য কর্টেক্সে আরোহণ করে। এই ইন্টারলোবিউলার ধমনিকাটা আবার কিছু ধমনীতে বিভক্ত হচ্ছে ধমনিকাতে, যেটাকে বলা হচ্ছে অ্যাফারেন্ট ধমনিকা। অ্যাফারেন্ট ধমনিকা এটা কি কাজ করে? অ্যাফারেন্ট ধমনিকা এই যে অ্যাফারেন্ট ধমনিকা কি কাজ করে? এই ছোট ছোট এই ধমনিকা, এগুলো হচ্ছে রক্তকে ফিল্ট্রেশনের জায়গায় নিয়ে যাচ্ছে। অ্যাফারেন্ট ধমনিকাটা অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করছে। এখানে একটু বলে রাখি, অ্যাফারেন্ট ধমনিকা এই যে গ্লোমেরুলাস গঠন করছে, যেটাকে আমরা বলছি প্রথম ক্যাপিলারি ব্যাট। এই গ্লোমেরুলাস, অ্যাফারেন্ট ধমনিকা বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করে। আবার এই গ্লোমেরুলাসের গঠিত হওয়ার পরে ক্যাপিলারি গুলো যুক্ত হয়ে ইফারেন্ট ধমনিকা গঠন করে। ইফারেন্ট ধমনিকা গঠিত হওয়ার পরে ইফারেন্ট ধমনিকা কি কাজ করে? ইফারেন্ট ধমনিকা একটু আগে একটু বলি। অ্যাফারেন্ট ধমনী, এই যে অ্যাফারেন্ট ধমনী যদি এরকম হয়, সেটা এখানে এসে কি অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করছে। আবার এখান থেকে কি ইফারেন্ট ধমনী, অ্যাফারেন্ট এবং এফারেন্ট আমি একটু বলছি এই কারণে যে তোমাদেরকে অনেক সময় তোমরা অ্যাফারেন্ট এবং ইফারেন্ট কম, অ্যাফারেন্ট অ্যাক্সেস প্রবেশ করছে, যে ধমনী প্রবেশ করবে সেটা অ্যাফারেন্ট, এবং যে ধমনী বের হয়ে যাচ্ছে, যে ধমনিকা যে বের হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি ইফারেন্ট ধমনী, অর্থাৎ এক্সিট করছে, যেটা বের হয়ে যাচ্ছে, ইফারেন্ট ধমনী। তাহলে আবার দেখো, অ্যাফারেন্ট ধমনীর কিন্তু ব্যাস বেশি, অ্যাফারেন্ট ধমনীর ব্যাস কম। এরপর একটা কাজ হচ্ছে, এখানে কিন্তু একটা
রক্ত মানে রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে, যে এই রক্তচাপটা মানে গ্লোমেরুলাসের কার্যকর ফিল্ট্রেশনটা সম্পন্ন হচ্ছে এই রক্তবর্ধিত রক্তচাপের কারণে। ইফারেন ধমনিকা আবার বিভক্ত হচ্ছে। ইফারেন ধমনিকা কি কাজ করে? ইফারেন ধমনিকা একটা কাজ করে, সে রক্তকে গ্লোমেরুলাসে, যেখান থেকে গ্লোমেরুলাসের বাইরে নিয়ে আসছে। ইফারেন ধমনিকা রক্তকে গ্লোমেরুলাসের বাইরে নিয়ে আসে। এখন এই ইফারেন ধমনিকা আবার কতগুলো ক্যাপিলারিতে বিভক্ত হচ্ছে। এটা যদি প্রথম ক্যাপিলারি ব্যাট হয় গ্লোমেরুলাস, তাহলে এটা হবে সেকেন্ড ক্যাপিলারি ব্যাট। সেকেন্ড ক্যাপিলারি ব্যাট হবে পেরিটিউবুলার। পেরিটিউবুলার ক্যাপিলারিটা হবে দ্বিতীয় ক্যাপিলারি ব্যাড। এই পেরিটিউবুলার ব্যাডে ক্যাপিলারিতে বিভাজিত হয়। এখানে ক্যাপিলারি গুলো গ্লোমেরুলাসের পরিশ্রুত যে ফিলট্রেট গুলো আছে, সেখান থেকে আবার দেখা যাচ্ছে কিছু পানি বা সলিউট পুনঃশোষণ করছে। এই পেরিটিউবুলার ক্যাপিলারি গুলো যুক্ত হয়ে ইন্টারলোবিউলার শিরা গঠন করে। ইন্টারলোবিউলার শিরা গঠিত হয়। ইন্টারলোবিউলার শিরাগুলো আবার যুক্ত হয়ে ইন্টারলোবার শিরা গঠন করছে। ইন্টারলোবার শিরা, এই ইন্টারলোবার শিরাগুলো মিলিত হয়ে রেনাল শিরা গঠিত হচ্ছে। রেনাল শিরার কি কাজ? রেনাল শিরা পরিষ্কার রক্ত, নট অক্সিজেনেটেড রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত না, পরিষ্কার রক্ত ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে আমাদের সংবহন তন্ত্রে নিয়ে আসছে। এখন আসো আমরা নেফ্রনের গঠন দেখি। নেফ্রন, তোমরা জানো নেফ্রন হচ্ছে বৃক্কের গাঠনিক এবং কার্যকরী একক। অনেক সময় প্রশ্নটা এভাবে আসতে পারে, বৃক্কের অতি সূক্ষ্ম গঠন আলোচনা করো। এই সূক্ষ্ম গঠন আলোচনা করলে মানে এটা হচ্ছে নেফ্রনের গঠন আলোচনা করো। তো নেফ্রন দুইটা অংশে বিভক্ত। আমরা একটা হচ্ছে রেনাল কর্পাসুল এবং অন্যটি হচ্ছে রেনাল টিবিউলস। রেনাল কর্পাসুলে কি কি আছে? রেনাল কর্পাসুলে আছে বোমেন্স ক্যাপসুল আছে, তারপর হচ্ছে গ্লোমেরুলাস আছে। এই যে দেখো এখানে বোমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, তারপর হচ্ছে রেনাল টিবিউলস। আবার অবস্থানের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হচ্ছে। প্রক্সিমাল টিবিউল বা নালিকা, প্রক্সিমাল সামনের দিকে হালনি লুপ গঠন করেছে যে অংশটা, আর হচ্ছে ডিস্টাল পেঁচানো নালিকা। তো আমরা প্রথমে গ্লোমেরুলাস নিয়ে আলোচনা করি। আমরা একটু আগে আলোচনা করেছি গ্লোমেরুলাস। অর্থাৎ এফারেন ধমনিকাটা অনেকগুলো লোব বা অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে যে ক্যাপিলারি গুচ্ছ তৈরি হচ্ছে, সেই ক্যাপিলারি গুচ্ছ হচ্ছে গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসটা আসলে কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের ফিল্ট্রেশন, রক্ত যে ফিল্ট্রেট হচ্ছে এখানে মূলত এটা ফিল্ট্রেট হচ্ছে, এবং এখান থেকে এগুলো আবার মিলিত হয়ে দেখতে পাচ্ছ এফারেন ধমনিকা আর হচ্ছে ইফারেন ধমনিকা। এবং এটা কোথায় অবস্থান করে? এটা বাউমেন্স ক্যাপসুলের মধ্যে অবস্থান করে। এখন আসো আমরা বাউমেন্স ক্যাপসুল বা বোমেন্স ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল এটা নিয়ে একটু দেখি। এর আগে বলি রেনাল কর্পাসুলকে তোমরা অনেক সময় এটাকে মালপিজিয়ান বডি বলে, মালপিজিয়ান কর্পাসুলও বলে থাকে। এই রেনাল যেটা বোমেন্স ক্যাপসুল বললাম, বোমেন্স ক্যাপসুল এই যে দেখতে পাচ্ছ বোমেন্স ক্যাপসুল, এই অংশটাই হচ্ছে মূলত এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। এটা হচ্ছে বাইরের স্তরটা হচ্ছে প্যারাটাল স্তর এবং ভেতরের স্তরটা হচ্ছে ভিসারাল। এটা হচ্ছে ভিসারাল স্তর। এবং এই দুটার মাঝখানে যে ফাঁকা জায়গাতে দেখতে পাচ্ছ, সেই জায়গাটাকে বলা হচ্ছে ক্যাপসুলার স্পেস। ক্যাপসুলার স্পেস বলা হয়ে থাকে। এটা বাউমেন্স ক্যাপসুলটা আসলে স্যার উইলিয়াম বোমেন্স এর নাম অনুসারে ওনাকে সম্মান জানিয়ে এই নামকরণটা করা হয়েছে। বোমেন্স ক্যাপসুলের অভ্যন্তরে থাকছে কৌশিক নালিকা গুচ্ছ বা গ্লোমেরুলাস। এখন আমরা আরেকটু বিস্তারিত দেখব প্যারাটাল স্তর এবং ভিসারাল স্তরের। কারণ হচ্ছে এটা আমি বিস্তারিত এই কারণে বলছি যে আসলে মূল যে ফিল্ট্রেশনটা, সেই ফিল্ট্রেশনটা হচ্ছে এখানের সূক্ষ্ম গঠনটা আমাদের একটু জানা দরকার। এই যে গঠনটা, অর্থাৎ যেটা সূক্ষ্ম যে গঠনটার কথা আমি বলছি, অর্থাৎ যেটা ছাঁকনি কাজ করছে, সেই ছাঁকনিটা একসাথে তিনটা তিনটা উপাদান এখানে আছে। এই তিনটা উপাদান মিলে এটা হচ্ছে কি এন্ডোথেলিয়াল ক্যাপসুলার মেমব্রেন গঠন করছে। প্রথম যেটা সেটা হচ্ছে গ্লোমেরুলাসের যে এন্ডোথেলিয়াম হচ্ছে আমাদের যে রক্তের ভেসেল গুলো, নালীগুলোর যে বাইরের আবরণটা, সেটাকে বলা হচ্ছে এন্ডোথেলিয়াম। আমি একটু একটু দেখাচ্ছি, আরো আমি 2-3টা স্লাইড দেখাবো তোমাদের বোঝার সুবিধার্থে। তারপর রয়েছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। এই যে বেসমেন্ট মেমব্রেনটা, এটাকে আসলে এভাবে দেখানো
দেখানো হচ্ছে এই যে এইখানে রক্তনালী, এই রক্তনালিকার সাথে এই রক্তনালী বা যেখানে ফিল্টার, এটা আমি বেসমেন্ট মেমব্রেনের কথা বলছি, এটা ফিল্টারের দ্বিতীয় স্তর। গ্লোমেরুলার এপিথেলিয়াল কোষগুলো যে মেমব্রেনের উপর অবস্থান করছে, এই যে মেমব্রেনটা এই মেমব্রেনের উপর অবস্থান করছে সেটাকে বলা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এই যে এখানে বেসমেন্ট মেমব্রেন বলা হচ্ছে। এটি ফাইব্রাস প্রোটিন দ্বারা গঠিত, এখানে কোলাজেন আছে। এটা আসলে বিভিন্ন ধরনের পানি, সলিউট, বিভিন্ন ধরনের দ্রব্য এটার মধ্যে দিয়ে কিন্তু বের হয়ে আসতে পারে, তবে কোনো ধরনের লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা বা আমিষ স্তনও বের হতে পারে না। আর এই যে উপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোডোসাইট, হচ্ছে ভিসারাল, আমি যে ভিসারাল স্তরের কথা বললাম, ভিসারাল স্তরের একটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন একটা সেল থাকে যেটাকে বলা হয় পোডোসাইট, অর্থাৎ পদ সদৃশ্য কিছু গঠন সেটা বহন করে থাকে, যেগুলোকে পেডিসেলও বলে। চল আমরা আর একটু বিস্তারিত দেখার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে পোডোসাইট, একটা বড় নিউক্লিয়াস যুক্ত সেল, এবং এটার মধ্যে পেডিসেল থাকে, দেখো পেডিসেল থাকে। আর তারপর আসো, এই যে আমি বলেছি গ্লোমেরুলার এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াল সেল, এখানে যে এই যে ছিদ্র দেখতে পাচ্ছ, এই যে ছিদ্রগুলো, এই সবুজ এই ছিদ্রগুলো হচ্ছে এন্ডোথেলিয়াল ফেনেস্ট্রেশন, অর্থাৎ ছিদ্র। এন্ডোথেলিয়াল যে ছিদ্রটা বলছি সেগুলোকে, রন্ধ্রগুলোকে আমরা ফেনেস্ট্রেশন বলে থাকি। আর নিচে হলুদ রঙের যেটা দেখছো সেটা হচ্ছে গ্লাইকো ক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে সেলের ক্ষেত্রে এটা কিন্তু নেগেটিভ চার্জ বহন করে। নেগেটিভ চার্জ বহন করার কারণে এটা কি করে, নেগেটিভ চার্জ যুক্ত যে মলিকিউল গুলো থাকে, ম্যাক্রো মলিকিউল, সেগুলোকে কিন্তু বের হতে দেয় না। তাহলে এখানে দুই উপায়ে ফিল্ট্রেশনটা হয়, দুইটা চয়েসের উপর। একটা হচ্ছে সাইজ, অর্থাৎ আকৃতির উপর, সাইজের উপর, আর একটা হচ্ছে চার্জের উপর। তো ভেতরের দিকে যে ফিল্ট্রেশনের জন্য যে চয়েসটা আছে, যে সেটা হচ্ছে চার্জের উপর। তো চার্জ চার্জ নেগেটিভ, যেমন এখানে নেগেটিভ গ্লাইকোক্যালিক্স নেগেটিভ চার্জ যুক্ত, সেই জন্য নেগেটিভ চার্জ যুক্ত কোনো মলিকিউল এদিকে বের হতে পারছে না, বা পজিটিভ হলে দ্রুত বের হয়ে যাচ্ছে, নিউট্রাল হলে আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে, আর একটু নেগেটিভ হলে খুবই স্লো গতিতে যাচ্ছে বা যাচ্ছে না। এরপরে এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনটা, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা। আর এখানে দেখো সিল ডায়াফ্রাম, এখানে সিল ডায়াফ্রাম একটু বলি আমি, এখানে এখানে এই কারণে বলছি, আসলে আমরা যে টার্মগুলো ব্যবহার করি এগুলো একটু আমাদের জানা দরকার। সিল ডায়াফ্রাম এটা তোমরা সেলের ক্ষেত্রে কোষের বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ, পাশাপাশি দুইটা সেলের মধ্যে বিভিন্ন ধরনের গঠন হতে পারে একসাথে মিলে, যেমন ধর টাইট জাংশন, এটা একটা কমন, তোমরা এটা পড়েছো হয়তো। এখানে সেল ডায়াফ্রামটা এটা হচ্ছে মূলত আসলে এটা এন্ডোথেলিয়াল সেল, একটা বিশাল, আমাদের যে বিশাল লেয়ারের কথা বলছি, এটা কিন্তু একেবারে যে ক্যাপিলারি গুচ্ছের সাথে একেবারে মিলিত, খুব কাছাকাছি অবস্থান করে। এই যে এখানে এন্ডোথেলিয়াল সেল এবং পোরোসাইট, এই দুইটা কি করছে, বেসমেন্ট মেমব্রেনে পাশাপাশি এসে সেল সেল জাংশন, একটা সেল সেল জাংশন তৈরি হচ্ছে, সেল সেল জাংশন তৈরি হচ্ছে, এই বা একটা ইন্টারসেলুলার কন্ট্রাক্ট তৈরি হচ্ছে। এখানে এই সেল ডায়াফ্রামে দেখা যাচ্ছে পুরো সাইডটা ল্যাটারালি একটু অবস্থান করে থাকে। আর এরপরে দেখতে পাচ্ছ সেল ডায়াফ্রাম আমরা দেখতে পেলাম, এটা হচ্ছে আসলে ইউরিন ফরমেশনটা দেখানো হচ্ছে। কতগুলো সেল আছে, মেসেঞ্জিয়াল সেল হচ্ছে কন্ট্রাক্ট, এগুলো অনেকটা সংকুচিত প্রসারিত হতে পারে, এই মেসেঞ্জিয়াল সেলগুলো, এগুলো কাঠামোর সাথে সংশ্লিষ্ট থাকে। এরপর আমি আরেকটু দেখাচ্ছি, এতক্ষণ যা বর্ণনা করেছি, অর্থাৎ রেনাল কর্পাসের যে রক্তের ফিল্ট্রেশন হচ্ছে, সেটা যে এন্ডোথেলিয়াল ক্যাপসুলার কথা, ক্যাপসুলার মেমব্রেনের বলছে, এটা তিনটা অংশ, গ্লোমেরুলার এন্ডোথেলিয়াম, এটা সম্পর্কে আমরা একটু ধারণা করতে পেরেছি, যে এন্ডোথেলিয়ামের মধ্যে ছিদ্র বা ফেনেস্ট্রেশন গুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের মধ্যে যে বেসমেন্ট মেমব্রেনের মধ্যে যে পোরোসাইট গুলো আছে, সেটা এবং দুইটা অন্তর্বর্তী পোরোসাইটের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সেটা হচ্ছে ফিল্ট্রেশন সিল্ড, এই ফিল্ট্রেশন সিল্ড, এবং হচ্ছে এটাই হচ্ছে মূলত ক্যাপসুলের যে বিসারেল স্তরের এই তিনটা স্তর পার হয়ে ফিল্ট্রেট গুলো, গ্লোমেরুলার ফিল্ট্রেট গুলো ক্যাপসুলার স্পেসে এসে জমা হয়। এখন আসলে আমরা রেনাল টিউবিউলস গুলো নিয়ে আলোচনা করব। রেনাল টিউবিউলস এর মধ্যে এখানে আমি পুরো একটা চিত্র দেখাচ্ছি, গ্লোমেরুলার অংশটা অর্থাৎ রেনাল কর্পাসল একটু পর্যন্ত, এরপরে যে অংশটা এই যে রেনাল
হ্যানলি লুপের উপর যে অংশটা সেটা হচ্ছে প্রক্সিমাল টিউবিউল বা কাছে, এটা হচ্ছে এই যে রেনাল কর্পাসল থেকে যেহেতু এটা কাছে সম্মুখে বা সম্মুখে যেহেতু এটা অবস্থান করছে সেজন্য এটা হচ্ছে প্রক্সিমাল নালিকা। আমি প্রক্সিমাল নালিকার একটু ভেতরে সেলের গঠনটা দেখানোর চেষ্টা করেছি। এই লুমেনের দিকে এদের লুমেনের দিকে ব্রাশ বর্ডার সহ বিভিন্ন ব্রাশ বর্ডার সহ সেলগুলো দেখা যায়। এখানে অ্যাপিথেলিয়াম সেলগুলো দেখা যাচ্ছে এবং বাইরের দিকে অপর দিকে এটা বেসাল চ্যানেল, এই যে বেসাল চ্যানেল গুলো থাকে এখানে অনেকগুলো মাইটোকন্ড্রিয়া থাকে। কারণ হচ্ছে এখানে আসলে পানি, গ্লুকোজ সহ বিভিন্ন ধরনের আয়ন এখানে কি হয়, শোষিত হয়, যার কারণে পুনঃশোষণ ঘটে, যার কারণে এখানে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা অনেক বেশি হয়ে থাকে। এরপরে আসে হ্যানলি লোব। হ্যানলি লোব এটা হচ্ছে ফ্রেডরিক হ্যানলি, একজন জার্মান অ্যানাটমিস্ট, ওনার নামানুসারে হ্যানলি লোব এই পাঁচটা বা লুপের নামকরণ করা হয়েছে। হ্যানলি লুপের দুটো অংশ আছে, এটা হচ্ছে নিচের দিকে যেটা গিয়েছে সেটাকে ডিসেন্ডিং বাহু বা অবরোহণ বাহু বলে, এবং উপরের দিকে যেটা গিয়েছে সেটাকে বলা হচ্ছে আরোহণ বাহু। তো আমরা একটু দেখি হ্যানলি লুপের গঠনটা। হ্যানলি লুপে দেখো এই যে ডিসেন্ডিং বাহুতে এখানে কিন্তু ব্রাশ বর্ডার সহ বা অ্যাপিথেল, এটা স্কোমাস অ্যাপিথেলিয়াম দ্বারা গঠিত, এখানে কিন্তু মাইক্রোভিলাই বা মাইটোকন্ড্রিয়ার সংখ্যা অপেক্ষাকৃত কম। তারপর হচ্ছে এই যে এটা আরোহণ বাহু, এটা সেলগুলো কিন্তু আবার স্কোমাস না, এটা হচ্ছে কিউবেটাল। তোমরা নিশ্চয়ই সেলের গঠন জানো, একটা হচ্ছে স্কোমাস এবং কিউবেটাল। এই সেলের মধ্যে আবার দেখো কম্পারেটিভ আমরা যদি তুলনা করি তাহলে দেখবো এখানে কিন্তু ব্রাশ বর্ডার এবং মাইক্রোভিলাই বা ব্রাশ বর্ডার, মাইক্রোভিলাই বা মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা একটু বেশি হয়ে যায়। হ্যানলি লুপ কি কাজ করে? হ্যানলি লুপ আসলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা কি? সেটা হচ্ছে আসলে যেখানে ঘনত্বটা বেশি সেখান থেকে দ্রবণ ঘনত্বটা যেখানে বেশি সেটাকে কি কম ঘনত্বের দিকে এটা নিয়ে আসতে সাহায্য করছে। এরপরে আসো ডিস্টাল নালিকা বা ডিস্টাল টিউবিউল। এখানে আসলে এই যে কালার, যেটা গোলাপি কালার, এটা হচ্ছে আমি পুরোটা আবার দেখালাম এই কারণে যাতে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে প্রক্সিমাল, তারপরে হচ্ছে এরপরে এই অংশটা এটা ডিসেন্ডিং, এই যে ডিসেন্ডিং লিম্বটা, তারপর হচ্ছে এই যে অ্যাসেন্ডিং লিম্বটা, এটা হচ্ছে হ্যানলি লোব। তারপর এই যে অংশটা, এই অংশটা হচ্ছে যে নীল কালারের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিস্টাল প্যাচানোনালিকা। ডিস্টাল প্যাচানোনালিকা এটা কিন্তু ব্রাশ বর্ডারে কম, বেসাল চ্যানেলে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে। এখানে কিন্তু সক্রিয়ভাবে হাইড্রোজেন আয়ন এবং পটাশিয়াম আয়ন ফিল্ট্রেটে পরিবাহিত হতে পারে। এটি রেনাল এই যে এখানে দেখো ডিস্টাল প্যাচানোনালিকাতে কর্টেক্সের উপরে গিয়ে এই যে অ্যাফারেন্ট এবং ইফারেন্ট নালিকা যেখানে গ্লোমেরুলাসের সাথে একদম ঘন সংশ্লিষ্ট ভাবে অবস্থান করে একটা গঠন তৈরি করে, যেটাকে বলা হয় ম্যাকুলা ডেন্সা। ম্যাকুলা ডেন্সা। আবার এই যে দেখতে পাচ্ছ এরপরে আছে সংগ্রাহী নালী বা সংগ্রাহক নালী। এই সংগ্রাহক নালী কিন্তু একাধিক নেফ্রনের সাথে এটা সংযুক্ত থাকে। এই সংগ্রাহী নালী আবার কিছু অনেক অল্প কিছু সংগ্রাহক নালী যুক্ত হয়ে ব্যালিনি ডাক্ট গঠন করে, আবার ব্যালিনি ডাক্ট এরকম আরো ব্যালিনি ডাক্ট মিলিত হয়ে পেপিলারি ডাক্ট গঠন করে, এবং এই পেপিলারি ডাক্টটা পেলভিসে গিয়ে উন্মুক্ত হচ্ছে। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস সম্পর্কে একটু আলোচনা করি। জাক্সটাগ্লোমেরুলার কোষ, সেখানে যা যা থাকে, অ্যাপারেটাসটা হচ্ছে একটা এটা আসলে ডিস্টাল কর্টেক্সের ডিস্টাল প্যাচানো নালিকা, কর্টেক্সের ডিস্টাল প্যাচানো নালিকা, আর গ্লোমেরুলাসের অ্যাফারেন্ট এবং ইফারেন্ট ধমনিকার সাথে নিবিড় সংযোগ সৃষ্টি করে এই অংশটা গঠন করে থাকে। এখানে কি কি থাকে? এখানে জাক্সটাগ্লোমেরুলার সেল থাকে, ম্যাকুলা ডেন্সা থাকে, অ্যাফারেন্ট ধমনিকা, ইফারেন্ট ধমনিকা, এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল থাকে, মেসেঞ্জিয়াল কোষপেট। আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। এই যে দেখো, এটা যদি গ্লোমেরুলাস হয়, এটা হচ্ছে ডিস্টাল প্যাচানো নালিকা, ঠিক আছে? এখন দেখো এখানে এই যে অ্যাফারেন্ট নালিকা এবং ইফারেন্ট আর একদম গ্লোমেরুলাসের খুব কাছাকাছি একদম নিবিড় ভাবে সংযুক্ত হয়ে ডিস্টাল প্যাচানো নালিকাটা একটা গঠন তৈরি করছে। এই গঠনটার মধ্যে বিভিন্ন অংশ বা বিভিন্ন সেল এটা সংযুক্ত হচ্ছে, বিভিন্ন ভাবে এটা সংযুক্ত হয়ে এই গঠনটা তৈরি করেছে। প্রথমে আমরা পড়েছিলাম জাক্সটাগ্লোমেরুলার সেল। জাক্সটাগ্লোমেরুলার সেল, এই জাক্সটাগ্লোমেরুলার সেলটা আমি আরেকটা স্লাইডে একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো জাক্সটাগ্লোমেরুলার সেল, এগুলো অনেকটা ক্ষরণকারী সেল, এটা মসৃণ পেশি
নির্মিত এবং দানাদার। এটা যেহেতু ক্ষরণ করে সেখানে বুঝতে পারছো অনেকগুলো গলজি বডি থাকে। এটার কাজটা কি, এটা ব্যারোরিসেপ্টর হিসেবে কাজ করে থাকে। তারপর হচ্ছে রেনিন নিঃসরণটা নিয়ন্ত্রণ করে। তারপর জিএফআর অর্থাৎ গ্লোমেরুলার ফিল্টার রেটটা নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে আমরা আর কি বলেছিলাম, ম্যাকুলার ড্যান্সা। এই যে ম্যাকুলার ড্যান্সাটা ডিস্টাল টিউবিউলটা একেবারে দেখো এখানে যে অংশে অ্যাফারেন্ট এবং ইফারেন্ট নালিকার সাথে যে অংশে মাঝখানে যে অংশে এক নিবিড় ভাবে যুক্ত হয়েছে সেখানে ম্যাকুলার ড্যান্সা গঠিত হয়েছে। এই ম্যাকুলার ড্যান্সার কাজটা কি, ম্যাকুলার ড্যান্সা আসলে ডিস্টাল টিউবিউলের মধ্যে যে লবণের উপস্থিতিটা সে ডিটেক্ট করতে পারে, পরিমাণ করতে পারে, এবং এটার মাধ্যমে সে কি করছে, সে কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারছে ম্যাকুলার ড্যান্সা। আর রয়েছে এফারেন্ট, এই যে এফারেন্ট আর্টারিওল তো আছে এবং ইফারেন্ট আর্টারিওল। তারপর হচ্ছে এরপরে আমরা আরেকটা সেলের কথা বলেছিলাম, সেটা হচ্ছে এক্সট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল। এক্সট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল, এই সেলটা হচ্ছে, এইগুলো হচ্ছে দানাদার সেল। এই দানাদার সেল এগুলো গ্লোমেরুলার ফিল্ট্রেশন নিয়ন্ত্রণ করতে পারে। তারপর হচ্ছে এটার অনেকটা কন্ট্রাক্টাইল প্রপার্টি, অর্থাৎ একটু সংকুচিত হতে পারে, এবং এটা ফ্যাগোসাইটিক নেচার, আমরা যে ফ্যাগোসাইটিস পড়েছি আমাদের ধারণা নিশ্চয় আছে, অর্থাৎ এটার নেচারটা অনেকটা ফ্যাগোসাইটিক। তো এই যে জাক্সটা গ্লোমেরুলার যে অংশটা বললাম, অ্যাপারেটাসটা বললাম, সে অ্যাপারেটাস এই কারণে বলছে এখানে আসলে একটা সেল বা একটা অংশ না, এখানে একাধিক সেল নিয়ে এই অংশগুলো গঠিত। তো চলো এরপরে আমরা নেফ্রনের প্রকারভেদটা দেখি। নেফ্রনটা আসলে অবস্থান কোথায় অবস্থিত, কর্টেক্সে নাকি কর্টেক্স এবং মেডুলাতে অবস্থিত, এটার উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয়। যে নেফ্রন গুলো কর্টেক্সের পরিধির দিকে অবস্থিত সেগুলোকে কর্টিক্যাল নেফ্রন বলে, আবার যে কর্টেক্স গুলো কর্টেক্সের ভেতরের দিকে এবং মেডুলার বাইরের দিকে অবস্থিত সেগুলোকে জাক্সটা মেডুলারি কমপ্লেক্স বলে। এখানে দেখতেই পাচ্ছ, আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা যে ন্যানাল কর্টেক্সে যেগুলো আছে সেগুলো হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, আর যেই নেফ্রন গুলো বেশিরভাগ অংশ মেডুলাতে আছে সেগুলোকে বলা হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার জাক্সটা কর্টিক্যাল নেফ্রন। র‍্যাচনের শারীরবৃত্তটা আমরা দুইটা টাইটেলে আলোচনা করতে পারি। একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য উৎপাদন, আর একটা হচ্ছে মূত্র সৃষ্টি। তো নাইট্রোজেন গঠিত বর্জ্যটা কিভাবে উৎপাদিত হচ্ছে আমরা আসলে আমরা পড়েছিলাম আমিষ বিপাকে। তারপর তোমাদেরকে আমি আরেকটু এখানে আলোচনা করছি। যেমন আমিষ জাতীয় খাদ্য বিভিন্ন এনজাইমের মাধ্যমে বিভক্ত হয়ে তোমরা জানো অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। সেই অ্যামাইনো অ্যাসিড আবার ডিএমিনেশন অর্থাৎ অ্যামাইনোমূলক অপসারণের মাধ্যমে কিটো অ্যাসিডে পরিণত হচ্ছে। আর এখানে কিটো অ্যাসিড না, এই যে অ্যামাইনো মূলকটা সেটা হাইড্রোজেন আয়নের সাথে মিলিত হয়ে অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে। অ্যামোনিয়াটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর একটা পদার্থ। সেই জন্য এই অ্যামোনিয়াটা অর্নিথিন চক্রের মাধ্যমে কম ক্ষতি সম্পন্ন ইউরিয়াতে পরিণত হচ্ছে। এই ইউরিয়াটা পরবর্তীতে ইউরিনের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশিত হচ্ছে। তো এখন অর্নিথিন চক্রটা আমি আরেকটু এখানে দেখাচ্ছি তোমাদেরকে। অর্নিথিন চক্র অর্থাৎ এটা সংগঠিত হচ্ছে আসলে আমাদের লিভার মানে যকৃতের মাইটোকন্ড্রিয়াতে। দেখো অ্যামোনিয়াটা কার্বন ডাই অক্সাইডের সাথে মিলে কার্বোমাইল ফসফেট গঠন করে। এখানে কিন্তু 5টা এনজাইম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, 1 2 3 4 5। তারপরে এটা সাইট্রুলিন গঠিত হচ্ছে, কার্বোমাইল ফসফেট সাইট্রুলিনে রূপান্তরিত হচ্ছে। সাইট্রুলিন থেকে সাইট্রুলিনটা আবার আর্জিনোনিন সাকসিনেট পরিবর্তন হচ্ছে, অ্যাসপারেট এখানে যুক্ত হচ্ছে। অ্যাসপারেটটা ক্রেবস চক্র থেকে আসে, ক্রেবস চক্র থেকে আবার এই আর্জিনিন সাকসিনেট থেকে তৈরি হচ্ছে এটা বিশ্লিষ্ট হয় আর্জিনিন এবং ফিউমারেটটা চক্র থেকে বের হয়ে যায়। আর্জিনিনটা আবার মিথিন এবং ইউরিয়াতে বিশ্লিষ্ট হচ্ছে। ইউরিয়াটা যেটা আমরা আলোচনা করছি আসলে রেচন উপাদান, এই ইউরিয়াটা কিডনির মাধ্যমে ইউরিয়া হয়ে বের হয়ে যাচ্ছে, আর মিথিন চক্র পুরো আগের জায়গায় ফিরে যাচ্ছে।